ঢাকার নীলক্ষেতের এক বিকেল, রিকশার ঘণ্টা বাজছে, ফুটপাথে বই বিক্রেতারা রবীন্দ্রনাথ থেকে হুমায়ূন আহমেদ পর্যন্ত সাজিয়ে রেখেছে। হঠাৎই ভিড়ের ভেতর থেকে কারো কণ্ঠে ভেসে আসে, প্রফেসর ইউনুস আর অমর্ত্য সেন দুজনই আমাদের গর্ব। বাংলাদেশের গলি মহল্লা থেকে শুরু করে ভারতের শান্তিনিকেতন, এই দুই বাঙালি নোবেলজয়ীর নাম উচ্চারণ করলে মানুষ আজও বুক ভরে নিঃশ্বাস নেয়। একজন শান্তিতে, অন্যজন অর্থনীতিতে, কিন্তু দুজনের ভিতরেই রয়েছে এক অভিন্ন সুর, মানবতার পক্ষে দাঁড়ানো। প্রফেসর ইউনুসের নোবেল পাওয়ার দিন বাংলাদেশ আনন্দে আত্মহারা হয়েছিল। সেই স্মৃতি এখনও বাঙালির বুকের ভেতরে বেজে ওঠে। অন্যদিকে অমর্ত্য সেন, যিনি জন্মেছেন শান্তিনিকেতনে কিন্তু পারিবারিক ভিটে ঢাকায়, তাকেও বাঙালির কাছে নিজের মানুষ মনে হয়। তাদের দুজনের মাঝে যেন অদৃশ্য এক সেতুবন্ধন আছে। একজন বাংলাদেশের গর্ব, অন্যজন ভারতীয় বাঙালির অহংকার। অথচ দুজনের নাম উচ্চারণ করলে এক মিল স্পষ্ট হয়ে ওঠে। তারা কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। এই প্রেক্ষাপটেই শান্তিনিকেতনের একটি সকালে অমর্ত্য সেন উঠে দাঁড়ালেন তরুণদের সামনে। বয়স ৯১, কিন্তু কণ্ঠে আগুন। তিনি বললেন, আমি সংবাদপত্র দেখলাম, একজনকে শুধুমাত্র বাংলায় কথা বলার কারণে বাংলাদেশে পাঠানো হয়েছে। ভাবুন তো, এ কেমন নিষ্ঠুরতা। হয়তো একদিন আমাকেও বলে দেবে, তুমি ঢাকায় ফিরে যাও, কারণ তোমার শেকড় তো সেখানেই। শ্রোতারা প্রথমে হতভম্ব, তারপর করতালির ঝড়। তার কণ্ঠে প্রতিবাদ যেমন আছে, তেমনি আছে বাঙালি রসবোধ। আমি ভেবেছিলাম ফরাসি ভাষায় কথা বলবো, তাতে সমস্যা হবে না, কিন্তু হায়, ফরাসি তো জানিই না। এক মুহূর্তে সভাকক্ষ যেন দুই বাংলার আবেগে ভেসে গেল। ঢাকার ইউনুস আর শান্তিনিকেতনের অমর্ত্য সেন একই সূত্রে বাঁধা বাঙালির গর্ব ও প্রতিবাদের প্রতীক হয়ে। অমর্ত্য সেনের কথার ভেতরে লুকিয়েছিল শতাব্দীর ইতিহাস। বাংলা ভাষা শুধু একটি ভাষা নয়, এটি অস্তিত্বের লড়াইয়ের প্রতীক। একসময় তার পরিবারের ভিটা ছিল ঢাকায়। সেখান থেকে আসা এক শেকড় তাকে আজও টেনে রাখে বাঙালিত্বের বন্ধনে। ভাষার প্রতি এই মায়াই তাকে স্পর্শকাতর করে তোলে। কারণ ইতিহাস জানে, যেখানে ভাষার ওপর আঘাত আছে, সেখানে জন্ম নেয় বিদ্রোহ। বাংলাদেশ তার সবচেয়ে বড় উদাহরণ। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে রক্ত ঝরেছে শুধুই মাতৃভাষার জন্য। অমর্ত্য সেন সেই ইতিহাস ভুলে যাননি। তাই আজ যখন ভারতের বিভিন্ন রাজ্যে বাঙালি হয়ে কথা বলার কারণে মানুষকে বাংলাদেশি আখ্যা দিয়ে তাড়ানো হচ্ছে, তখন তিনি নিশ্চুপ থাকতে পারেন না। তার কাছে ভাষা মানে শুধুই যোগাযোগের মাধ্যম নয়, এটি মর্যাদার প্রতীক, আত্মপরিচয়ের আলোকবার্তিকা। তিনি বললেন, আমি বলছি না যে বাঙালি সংস্কৃতি সেরা, তবে আমাদের ইতিহাস, আমাদের সাহিত্য, আমাদের ভাষা, এসবের প্রতি সম্মান থাকতে হবে। যদি না থাকে, তবে প্রতিবাদ করতে হবে। বাংলাভাষীদের বিরুদ্ধে বৈষম্যের পেছনে শুধু সাংস্কৃতিক সংকীর্ণতা নয়, এর গভীরে লুকিয়ে আছে দীর্ঘমেয়াদী রাজনৈতিক চক্রান্ত। বিজেপি বহু বছর ধরে উত্তর পূর্ব ভারতে জনসংখ্যার ভারসাম্য নিয়ে আতঙ্ক তৈরি করে রেখেছে। এই আতঙ্ককে কাজে লাগিয়ে তারা বাঙালিদের সন্দেহভাজন বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করেছে। আসামের এনআরসিতে লক্ষাধিক মানুষ একদিনে নাগরিকত্বহীন হয়ে পড়েছিল, যাদের অধিকাংশই বাংলাভাষী। হঠাৎই তাদের পরিচয় প্রশ্নবিদ্ধ করা হলো, জন্মসনদ, জমির কাগজপত্র সবকিছু খারিজ করে দেওয়া হলো। যেন পরিকল্পিতভাবে বাঙালিদের ঠেলে দেওয়া হলো আইনি অন্ধকারে। এই নীতির মধ্যে কেবল প্রশাসনিক ত্রুটি নেই, আছে সচেতন রাজনীতি। নাগরিকত্ব সংশোধনী আইন বেছে বেছে হিন্দু শরণার্থীদের আশ্রয় দিলেও মুসলিম বাঙালিদের বাদ দিয়েছে। এমনকি হিন্দু বাঙালিদেরও প্রায় সন্দেহভাজন করা হচ্ছে। সীমান্তবর্তী রাজ্যগুলোতে স্থানীয় নেতারা রাজনৈতিক লাভের জন্য স্লোগান তুলছে, বাংলাদেশিদের তাড়াও। অথচ এসব মানুষ প্রজন্মের পর প্রজন্ম ভারতের মাটিতেই বাস করছে। অমর্ত্য সেন কটাক্ষ করে বললেন, বাংলা বললেই যদি বাংলাদেশে পাঠানো হয়, তবে তো আমিও প্রস্তুত। কিন্তু মনে রাখবেন, বাংলা কেবল একটি ভাষা নয়, এটি ভারতীয় সভ্যতার বৈচিত্র্যের এক অমূল্য অংশ। অমর্ত্য সেনের বক্তব্য শুধু ক্ষোভ নয়, এটি ভারতের জন্য এক সতর্ক বার্তা। মোদী সরকারের শাসনে গণতান্ত্রিক মূল্যবোধ, ভাষাগত বৈচিত্র্য, সাংস্কৃতিক সম্মান সবই সংকটে। একদিকে নিউ ইন্ডিয়ার স্লোগান, অন্যদিকে সংবিধানের মূল কাঠামোতে আঘাত। এই দ্বন্দ্ব আজ প্রতিটি সচেতন নাগরিককে ভাবাচ্ছে। ইতিহাস সাক্ষী, যেখানেই ভাষার উপর আঘাত এসেছে, সেখানেই জন্ম নিয়েছে বিদ্রোহ। অন্ধ্রপ্রদেশ থেকে পাঞ্জাব, আসাম থেকে তামিলনাড়ু, ভাষাভিত্তিক আন্দোলনই ভারতের রাজনীতির গতিপথ বদলেছে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূলে যেমন ভাষার লড়াইও ছিল, তেমনি ভারতের ভেতরেও বৈষম্য একদিন বড় বিস্ফোরণ ঘটাতে পারে। অমর্ত্য সেনের কণ্ঠ তাই কেবল বাঙালিদের জন্য নয়, ভারতের জন্য সতর্ক সংকেত। বৈচিত্র্যের মধ্যে ঐক্য যদি সম্মান না পায়, তবে ভারতীয় গণতন্ত্রের ভিত নড়ে যাবে। বাংলাভাষীদের বিরুদ্ধে বৈষম্য কি কেবল ভারতের অভ্যন্তরীণ রাজনীতি, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরো বড় কোনো খেলা? সীমান্তে যখন বাঙালিদের বাংলাদেশি আখ্যা দিয়ে ঠেলে দেওয়া হচ্ছে, তখন কি তৈরি হচ্ছে নতুন ভূ রাজনৈতিক আগুন?
ভারতের উত্তর পূর্ব থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত গড়ে উঠছে এক অস্থিরতার বলয়, যার প্রভাব শুধু দুই দেশেই সীমাবদ্ধ নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতিতে প্রতিধ্বনি তুলবে। ঢাকাও চিন্তিত। বাংলাদেশ সরকার কূটনৈতিকভাবে জানিয়েছে, ভারতের এই প্রবণতা দুই দেশের সম্পর্কের জন্য অশুভ। কিন্তু দিল্লির করিডোরে গোপনে কি খেলা চলছে? ভারতের অভ্যন্তরে ভাষার রাজনীতিকে কাজে লাগিয়ে কি বাংলাদেশকেও চাপে ফেলার চেষ্টা হচ্ছে? আন্তর্জাতিক অঙ্গনেও প্রশ্ন উঠছে, মোদির এই নীতি কি ভারতকে আরও নিঃসঙ্গ করবে? চীন ও পাকিস্তান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বেইজিং বুঝতে পারছে, বাংলাদেশকে পাশে টানার নতুন সুযোগ এসেছে। ইসলামাবাদও চায় বাঙালি ইস্যুতে ভারত দুর্বল হোক। এই ভৌগোলিক টানাপড়েনের মধ্যে বাংলাদেশকে প্রতিনিয়ত হিসাব কষতে হচ্ছে। দিল্লির সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখা, আবার জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রাখা। অমর্ত্য সেনের বক্তব্য কি শুধুই সতর্কবার্তা, নাকি এর ভেতরেই লুকিয়ে আছে ভবিষ্যতের ঝড়? যদি বাঙালিদের ঠেলে দেওয়ার প্রবণতা চলতে থাকে, তবে তা কেবল একটি ভাষার বিরুদ্ধে নয়, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতার বিরুদ্ধে হবে। দক্ষিণ এশিয়ার মানচিত্রে নতুন উত্তপ্ত অধ্যায় রচিত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কলকাতার সন্ধ্যা, রাস্তার ল্যাম্পপোস্টগুলোতে ঝিমঝিমে হলদে আলো। রিকশার হর্নের শব্দ যেন এক অচেনা সুরে ভেসে আসে। ভিড়ভাট্টার মাঝখানে ধীরে ধীরে হাঁটছেন এক বৃদ্ধ মানুষ। তিনি অমর্ত্য সেন। চশমার আড়ালে তার চোখে বয়সের ছাপ। ভেতরে জমে থাকা উদ্বেগ স্পষ্ট হয়ে ওঠে। ঠিক সেই মুহূর্তেই ঢাকার আকাশেও নেমে আসে এক অদৃশ্য ভার। দুটি শহর, দুটি সীমান্ত, তবু এক হৃদয়ের স্পন্দন। এ এক অনন্য বন্ধন, নাম তার বাঙালিয়ানা। আমাকে হয়তো বাংলাদেশে পাঠিয়ে দেবে। অমর্ত্য সেনের সেই অর্ধেক রসিকতা, অর্ধেক প্রতিবাদ আসলে গভীর আশঙ্কার প্রতিধ্বনি। আর সেই আশঙ্কা কলকাতার মতোই ঢাকাতেও অনুরণিত হয়। ইতিহাস বলে, কলকাতার বাঙালির ওপর ষড়যন্ত্র মানে বাংলাদেশের বুকে আঘাত, আর বাংলাদেশের হৃদয়ে আঘাত মানেই পশ্চিমবঙ্গের চোখে জল। ধর্ম আমাদের দুই প্রান্তে আলাদা করেছে বটে, কিন্তু রক্তের ভেতরে যে ভাষার ধারা বইছে তা এক ও অভিন্ন। তাই এক নোবেলজয়ী অমর্ত্য সেন যখন বিপন্ন বোধ করেন, তখন আরেক নোবেলজয়ী প্রফেসর ইউনুসের দেশ নিশ্চয়ই চুপচাপ বসে থাকতে পারে না। এই আবেগ ও মায়া, এই আত্মিক বন্ধনই বাঙালির সবচেয়ে বড় শক্তি। আজ অমর্ত্য সেনের কণ্ঠে ধ্বনিত শঙ্কা হয়তো আগামী দিনের ইতিহাসের রক্তমাখা অক্ষরে লেখা হবে। বাংলা ভাষা কি আবারও হবে রাজনীতির শিকার, নাকি এইবার এই দুই বাংলার প্রতিবাদের আগুন মিলেমিশে লিখবে এক নতুন অধ্যায়? অন্ধকারে ডুবে যাওয়া কলকাতা আর ঢাকার আকাশে প্রশ্নটা ভেসে থাকে, এখানেই কি শেষ, নাকি সবে শুরু হলো এক অগ্নিগর্ভ রাজনৈতিক থ্রিলার? অজানা শক্তি যেন ছায়ার আড়ালে দাঁড়িয়ে আছে, অদৃশ্য শত্রুর মতো। আর সেই ছায়া যখন ধীরে ধীরে স্পষ্ট হয়, বোঝা যায় দুই বাংলার মাঝখানে ভিলেন হয়ে দাঁড়িয়ে আছেন নরেন্দ্র মোদী।